আজ আমি তোমাদের মানুষের জননের স্ত্রী জননতন্ত্রের অন্তর্গত উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদন সম্পর্কে বলবো। উজেনেসিস যৌন জননের মাধ্যমে বংশবিস্তারকারী প্রাণীদের প্রথম ধাপ হলো গ্যামেটোজেনেসিস, গ্যামেট উৎপাদন করা। পুরুষ প্রাণীরা পুংগ্যামেট অর্থাৎ স্পার্ম উৎপন্ন করে স্পার্মাটোজেনেসিস পদ্ধতির মাধ্যমে, আর স্ত্রী প্রাণীরা ওভাম উৎপন্ন করে, ওভাম বা ডিম্বাণু উৎপন্ন করে উজেনেসিস পদ্ধতির মাধ্যমে। মানুষের ক্ষেত্রে উজেনেসিস পদ্ধতি কিভাবে ঘটে তা আমি তোমাদের আজ ছোট্ট করে বলবো। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে একটা ম্যাচিওর ফলিকল তৈরি হচ্ছে। ছবিতে দেখো, যদি ছবিটা একটু বড় করে দেখি, প্রথম যে ছবিটা বাঁদিকে দেখতে পাচ্ছ সেটা হলো প্রাইমোর্ডিয়াল ফলিকল। প্রাইমোর্ডিয়াল ফলিকল কন্যা ভ্রূণ উৎপন্ন হওয়ার সময় সৃষ্টি হয় এবং এই প্রাইমোর্ডিয়াল ফলিকলসগুলো বা আদি ডিম্বথলি তাদের বয়ঃসন্ধিকাল পর্যন্ত থাকে। বয়ঃসন্ধিকালের আগে প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল সৃষ্টি হয়। এরপর বয়ঃসন্ধিকালে যখন রজতচক্র শুরু হয় তখন সেই প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, তারপর ম্যাচিওর ফলিকল থেকে প্রতিটি রজতচক্রে একটি করে ডিম্বাণু উৎপন্ন হয়, যা সাধারণত গৌণ ওসাইট রূপে থাকে। তো এই নিয়ে আজ আমি তোমাদের বোঝাবো। শুরু করা যাক। উজেনেসিস পদ্ধতিটি কি? স্ত্রী দেহের ডিম্বাশয়ের আদি জনন কোষ বা প্রাইমোর্ডিয়াল, আমরা মানে প্রিমিটিভ যেটা জার্ম লেয়ার সেটাকে বলি আমরা আদি জনন কোষ। জার্ম লেয়ারের কোষগুলোকে, জার্মিনাল এপিথেলিয়াম তার কোষগুলোকে বলা হয় আদি জনন কোষ। সেগুলো সব ডিপ্লয়েড হয়। সেই ডিপ্লয়েড কোষের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপাদন করার পদ্ধতি হলো উজেনেসিস। এই পদ্ধতিটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, বহুদিন ধরে ঘটে, যতক্ষণ না কন্যা সন্তানের বয়ঃসন্ধিকাল আসছে। কোথায় ঘটে উজেনেসিস? সংগঠনের স্থান ডিম্বাশয়ের মধ্যে, ডিম্বাশয়ের মধ্যে ঘটে। ডিম্বথলির পরিবর্তনের মাধ্যমে ঘটতে থাকে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, আদি জনন কোষের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন হয়। মিওসিস কোষ বিভাজন আমরা জানি যে দুটো ধাপে হয়। প্রথম ধাপটা মিওসিস 1 যেটা হাঁস বিভাজন, আর দ্বিতীয় ধাপটা হলো মিওসিস 2 যেটা স্বদেশ বিভাজন। প্রথম ধাপ ডিম্বাশয় সম্পন্ন হলেও দ্বিতীয় মিওসিস 2 বিভাজনটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর ঘটে। যদি নিষিক্ত না হয় তাহলে কিন্তু মিওসিসের দ্বিতীয় দশা সম্পন্ন হয় না, এবং এই দশাটা ঘটে থাকে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। মোনার্কি থেকে শুরু করে, অর্থাৎ বয়ঃসন্ধিকাল 18 থেকে 13 বছর গড়ে। মেনোপজ অর্থাৎ 40 থেকে 50 বছর, যখন ওভিউলেশন পদ্ধতি বন্ধ হয়ে যায়, অর্থাৎ ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়। অর্থাৎ বয়ঃসন্ধিকাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। গর্ভাবস্থার সময় সাধারণত উজেনেসিস পদ্ধতি বন্ধ থাকে, এবং গর্ভাবস্থার পর সন্তান জন্ম দেওয়ার পর কিছুদিন, যতদিন পর্যন্ত শিশু স্তন্যপান করে ততদিন পর্যন্ত, সাধারণত 2-1 মাস, প্রথম 2-1 মাস ল্যাকটেশন পিরিয়ড, এই সময় ডিম্বাণু উৎপাদন বন্ধ থাকে। উজেনেসিস পদ্ধতিকে 3টে দশায় ভাগ করা হয়: বিভাজন দশা, বৃদ্ধি দশা, পূর্ণতা প্রাপ্তি দশা। স্পার্মাটোজেনেসিস মতনই এটি 3টি দশায় বিভক্ত। বিভাজন দশা যেখানে বিভাজিত হয়, বৃদ্ধি দশায় বৃদ্ধি পায়, পূর্ণতা প্রাপ্তি দশায় ডিম্বাণু সৃষ্টি হয়।
দেখা যাক। ছবিতে দেখো কিভাবে পর 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 ক্রমিক পর্যায়ে আদি ডিম্বথলি থেকে প্রাথমিক ডিম্বথলি, প্রাথমিক ডিম্বথলি থেকে গৌণ প্রগৌণ ডিম্বথলি, তারপর পরিণত ডিম্বথলি গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল থেকে মধ্যে থাকা ডিম্বাণু সেকেন্ডারি ওসাইটের ওভিউলেশন পদ্ধতির মাধ্যমে নির্গত হয়ে যাওয়া, তারপর রাপচার্ড বা বিদীর্ণ ডিম্বথলির কর্পাস লিউটিয়ামে পরিণত হওয়া এবং ধীরে ধীরে কর্পাস লিউটিয়াম ধ্বংস হয়ে গিয়ে কর্পাস অ্যালবিকান্সে রূপান্তরিত হওয়া, যদি নিষেক না হয়। আর নিষেক হলে কর্পাস লিউটিয়াম গ্রন্থি থেকেই যায় এবং সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয়। এরকম ছবি তোমরা ইন্টারনেটে পাবে, ইন্টারনেট থেকে সার্চ করবে, সার্চ করে ডাউনলোড করে রাখতে পারো। প্রথমে দেখো যেটা প্রাইমারি ফলিকল লেখা আছে, সেই প্রাইমারি ফলিকলের মাঝখানে একটা কোষ আর তাকে ঘিরে আছে অনেকগুলো কোষের স্তর। এরকম পরপর ছবিগুলো আছে দেখো। তারপর মাঝখানে একটা ক্যাভিটি সৃষ্টি হচ্ছে, এটা তোমাদের আমি আগে বলেছি। মাঝখানে যে গহ্বরটা তৈরি হয় সেই গহ্বরটাকে বলা হয় অ্যান্ট্রাম, এবং এখানে যে তরল থাকে সেই তরলকে বলা হয় লিকার ফলিকুলে। যত অ্যান্ট্রামের পরিমাণ বাড়ে লিকার ফলিকুলের পরিমাণও বাড়তে থাকে, এবং ম্যাচিওর বা গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে অ্যান্ট্রাম আকার সর্বোচ্চ হয় এবং অ্যান্ট্রামের মধ্যস্থ লিকার ফলিকুলের চাপে গ্রাফিয়ান ফলিকুলের মধ্যস্থ বা পরিণত ডিম্বথলির মধ্যস্থ যে সেকেন্ডারি ওসাইট আছে বা সেকেন্ডারি ওভাম, সেই ওভাম ডিম্বাশয় ত্যাগ করে। বেশ, এরপর আমরা ওজেনেসিসের বিভিন্ন দশাগুলো দেখব। প্রথম দশা বিভাজন দশা। ভ্রূণ অবস্থায় ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম, জনন কলা, এই স্তরের কিছু কিছু কোষ তারা আদি স্ত্রী জনন কোষ প্রাইমোরিয়াল ফিমেল জার্ম সেলে রূপান্তরিত হয়েছে। সব কোষ না, কিছু কিছু কোষ রূপান্তরিত হয় ভ্রূণ অবস্থায়। এই রূপান্তরিত হওয়ার পর সেই কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়, বিভাজিত হয়ে আদি ভ্রূণাণু বা ওগোনিয়া সৃষ্টি করে। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম স্তরের কিছু কোষ রূপান্তরিত হলো আদি জনন কোষ, এবং আদি জনন কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে তৈরি করলো আদি ডিম্বাণু বা ওগোনিয়া। এই ওগোনিয়া কিন্তু 2n, যেহেতু মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, তাই এখানে ক্রোমোজোম সংখ্যা 46, 44টা অটোজোম থাকবে এবং ফিমেল হওয়ার জন্য 2টো এক্স ক্রোমোজোম থাকবে। ওগোনিয়ামগুলো সিঙ্গুলার হচ্ছে ওগোনিয়াম, প্লুরাল হচ্ছে ওগোনিয়া। ওগোনিয়াগুলো জার্মিনাল স্তর থেকে সরু সরু, অর্থাৎ যেখান থেকে এরা রূপান্তরিত হলো জার্মিনাল এপিথেলিয়াম, সেই স্তরে সরু সরু আঙুলের মতন ভাবে তারা বিস্তার লাভ করে, লম্বা লম্বা প্রলম্বিত অবস্থায় বিস্তার লাভ করে। এই প্রলম্বিত প্রবর্ধকগুলোকে বলা হয় এগ টিউব বা ফ্লুজার। পরবর্তীকালে এই এগ টিউব বা ফ্লুজারগুলো ডিম্বাশয়ের স্ট্রোমার কটেক্স অঞ্চলে চলে আসে। আগেই বলেছিলাম যে ডিম্বাশয়ের স্ট্রোমাটাকে দুভাগে ভাগ করা হয়, পরিধির দিকেটা বলা হয় কটেক্স আর ভেতর দিকেটাকে মেডালা। তো এগ টিউব বা ফ্লুজারের কোষগুলো স্টোমার কটেক্স অঞ্চলে চলে আসে, তারপর তারা বিভাজিত হয়ে বহু কোষী কোষপুঞ্জ বা এগ নেস্ট গঠন করে। আশা করি বিভাজন দশাটা তোমরা বুঝতে পারলে যে ভ্রূণ অবস্থায় জার্মিনাল এপিথেলিয়াম স্তরের কোষ রূপান্তরিত হয়ে হলো আদি স্ত্রী জনন কোষ, তার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে তৈরি করলো আদি ডিম্বাণু বা ওগোনিয়া। এবার ওগোনিয়াগুলো তখন তারা আঙুলের মতন প্রলম্বন সৃষ্টি করে, যাকে এগ টিউব বা ফ্লুজার বলা হয়। ফ্লুজার প্রথম আবিষ্কার করেছিল এগ টিউব, লম্বা লম্বা টিউবের মতন দেখতে হয় বলে। পরবর্তীকালে এইগুলো স্টোমায় এসে আরও বিভাজিত হয়ে এগ নেস্ট গঠন করে। প্রত্যেকটা কিন্তু কোষের প্লয়েডি লেভেল 2n, ডিপ্লয়েড। এখনও পর্যন্ত মিওসিস কোষ বিভাজন শুরু হয়নি। ঘটনাটা কখন ঘটলো না, ঘটনাটা ভ্রূণ অবস্থা থেকেই ঘটে আসছে। বিভাজন দশা, বৃদ্ধি দশা না, এই দশা ভ্রূণ অবস্থা থেকেই শুরু এবং বয়ঃসন্ধিকাল পর্যন্ত চলতে থাকে, বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত, অর্থাৎ মোনার্কির আগের পর্যন্ত বিভাজন দশা এবং বৃদ্ধি দশা কন্টিনিউশন হয়। এই দশায় কী হয় না, যে এগ নেস্ট তৈরি হলো,
এগ টিউব অফ ফিউচারের সেলগুলো ডিভাইড হয়ে গিয়ে এগ নেস্ট তৈরি করেছে। এর মধ্যে একটি কোষ উগোনিয়ামে রূপান্তরিত হয়, কোনো একটা এগ নেস্ট উগোনিয়ামে রূপান্তরিত হয়ে গিয়ে প্রাথমিক ওসাইট সৃষ্টি করে। একটি উগোনিয়াম রূপান্তরিত হয় প্রাথমিক ওসাইট, এগ নেস্টের মধ্য থেকে একটি কোষ রূপান্তরিত হয়ে গিয়ে তৈরি করলো প্রাথমিক ওসাইট। প্রাথমিক ওসাইট কিন্তু ডিপ্লয়েড, আর বাকি কোষগুলো তাকে কিন্তু ঘিরে রাখলো। ওই কারণে আমরা ডিম্বথলি দেখতে পাই। ডিম্বথলির মাঝখানে থাকে একটি ওসাইট আর তাকে ঘিরে থাকে অন্যান্য কোষগুলো। তাহলে প্রাথমিক ওসাইট ডিপ্লয়েড, তাকে ঘিরে থাকা ডিম্বথলির অন্যান্য কোষগুলো সমস্ত কোষই কিন্তু ডিপ্লয়েড। এরপর প্রথম যে থলিটা তৈরি হয় তাকে বলা হয় আদি ডিম্বথলি বা প্রাইমোর্ডিয়াল ফলিকল। এই প্রাইমোর্ডিয়াল ফলিকল কিন্তু সদ্যজাত শিশুকন্যার সংখ্যা হয় 2 মিলিয়ন, আর বয়স এবং ধীরে ধীরে সেই সংখ্যাটা কমতে থাকে। বয়স সন্ধিকালে 1 থেকে 2 লক্ষ হয়, আর বার্ধক্যে 0। এবার বয়স সন্ধিকালে 1 থেকে 2 লক্ষ সবই কিন্তু ম্যাচিওর হয় না। প্রত্যেকটা মেনস্ট্রুয়েশন সাইকেলে একটিমাত্র আদি ডিম্বথলি ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গিয়ে পরিণত ডিম্বথলি গঠন করে। অর্থাৎ প্রত্যেকটা বছরে 13টা সাইকেল কমপ্লিট হয়, 28 দিনের সাইকেল। 13টি আদি ডিম্বথলি বা 13টি উগোনিয়াম অ্যাক্টিভেট হয়, আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি সৃষ্টি করে বা গ্রাফেন ফলিকল। তারপর একটি করে ডিম্বাণু উৎপন্ন হয়, একটি মাত্র ডিম্বাণু সৃষ্টি হয়। তাই 1 থেকে 2 লক্ষ এতগুলো কাজে লাগে না, কিছু নষ্ট হয়ে যায়। এবার তোমরা দেখতে পারো যে 13 বছর বা গড়ে যদি আমরা 10 বছর ধরি, 10 থেকে 50 বছর, তাহলে 40 বছর, 40 ইন্টু 13, বা হয়তো 15 বছর থেকে 45 করলে 30 ইন্টু 13, এরকমভাবে একটা ভাগ করতে পারো কতগুলো ডিম্বাণু অ্যাক্টিভেট হবে। নেক্সট চলে যাই পরের দশা, পূর্ণতা প্রাপ্তি দশা। এই সময় এই পূর্ণতা প্রাপ্তিটা ঘটে বয়স সন্ধিকাল, অর্থাৎ 12 থেকে 13 বছরের পর। এটা বিভিন্ন কন্যার ক্ষেত্রে ভ্যারি করে। বয়স সন্ধিকাল থেকে বার্ধক্য পর্যন্ত চলতে থাকে পূর্ণতা প্রাপ্তি দশা, এবং প্রতিটি রজত চক্রে এই পূর্ণতা প্রাপ্তি ঘটে থাকে। এই দশায় কি হয়, ওই যে এগ টিউবের সেল থেকে দেখলাম আমরা, ফ্রুজারের সেল থেকে, আগের স্লাইডে দেখো, এখানে দেখলাম যে এগ নেস্টের একটি কোষ রূপান্তরিত হলো উগোনিয়াম রূপান্তরিত হয়ে তৈরি করলো প্রাথমিক ওসাইট, এবং এরপরে প্রাথমিক ওসাইট, যেটা প্রাইমারি ওসাইট ছিল ডিপ্লয়েড, তার মিওসিস কোষ বিভাজন ঘটবে। ডিম্বাশয়ের ডিম্বথলিতে প্রাথমিক ওসাইটের মিওসিস 1 বা প্রথম হাস বিভাজন ঘটবে। ফলে দুটি অসম আকৃতির হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে। বড়টিকে বলা হবে গৌণ ওসাইট, আর ছোটটিকে বলা হয় প্রথম পোলোসাইট বা পোলার বডি। এই পোলার বডি পরবর্তীকালে ডিভাইড হতেও পারে, আবার না হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে মিওসিস কোষ বিভাজন শুরু হবে কিন্তু পূর্ণতা প্রাপ্তি দশায়, বয়স সন্ধিকালের পর, যেখানে প্রাথমিক ওসাইট এবং ডিম্বাশয়ের যে ডিম্বথলি রয়েছে, সেই ডিম্বথলিতে হবে আদি ডিম্বথলির পর প্রাথমিক ডিম্বথলি। সেই প্রাথমিক ডিম্বথলিতে প্রাথমিক ওসাইট এর প্রথম মিওসিস কোষ বিভাজন ঘটবে। এর ফলে দুটি অসম আকৃতির হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, একটি বড় আকারের, সেই বড়টি হবে গৌণ ওসাইট। তাহলে প্রাথমিক ওসাইট হচ্ছে 2n। প্রাথমিক ওসাইটের মিওসিস হয়ে গিয়ে প্রথম মিওসিস হয়ে যাওয়ার পর তৈরি হবে গৌণ ওসাইট, সেটি কিন্তু হ্যাপ্লয়েড n। এর পরের ধাপে গৌণ ওসাইটটির বিভাজন শুরু হবে, মিওসিস 2, দ্বিতীয় বা সদৃশ বিভাজন শুরু হবে কোথায় হবে না, শুরু হবে ডিম্বাশয়ে। এরপর প্রাথমিক ডিম্বথলির পর গৌণ ডিম্বথলি, সেকেন্ডারি ফলিকুলের মধ্যে এর বিভাজন শুরু হবে। বিভাজন শুরু হলেও বিভাজনটা সম্পন্ন হবে না, মেটাফেজ 2 দশায় এসে দ্বিতীয় মিওসিস কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। এই অবস্থাতে, অর্থাৎ গৌণ ওসাইটটি মিওসিস 2 এর মেটাফেজ 2 দশায় সাময়িকভাবে স্থগিত থাকার পর সে পরিণত ডিম্বথলির প্রাচীর বিদীর্ণ করে উদর গহ্বর মুক্ত হবে।
অর্থাৎ পরিণত যে ডিম্বথলি রয়েছে সেগুলি ডিম্বাশয়ের কর্টেক্স অঞ্চলের অর্থাৎ পরিধির দিকে অবস্থান করে। যখন ওভিউলেশন ঘটে তখন ডিম্বাশয়ের প্রাচীর সহ ডিম্বথলি পরিণত ডিম্বথলির প্রাচীর বিদীর্ণ হয় কারণ হলো পরিণত ডিম্বথলির ভেতরে অ্যান্ট্রাম নামক প্রকোষ্ঠ, তার ভিতরে লিকার ফলিকুলি প্রচণ্ড চাপে বাস্ট হয়ে যায়, অর্থাৎ বিদীর্ণ হয়। এটা কিন্তু স্বাভাবিক ঘটনা, এটা কোনো রোগ নয় যে বিদীর্ণ বাস্ট হয়ে গেল। তো স্বাভাবিক এটা বিদীর্ণ, প্রাচীর ফেটে যায়, ফেটে যাওয়ার পর গৌণ ওসাইট যা মেটাফেজ 2 দশায় অর্থাৎ মিওসিস সেকেন্ড বা দ্বিতীয় মিওসিসে মেটাফেজ 2 দশায় আবদ্ধ রয়েছে বা সাময়িকভাবে স্থগিত রয়েছে, সে উদর গহ্বরে মুক্ত হয় এবং ফেলোপিয়ান নালীতে প্রবেশ করে। ইনফান্ডিবুলামে আঙুলের মতন প্রজেকশন ফিমরি থাকে এবং ফিমরির আন্দোলনের মাধ্যমে উদর গহ্বরের থেকে ফেলোপিয়ান নালীতে প্রবেশ করে। তাই গৌণ ওসাইটটি ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে মুক্ত হয়ে ফেলোপিয়ান নালীতে প্রবেশ করার পদ্ধতিকে বলা হয় ওভিউলেশন বা মুক্ত হওয়াকে বলা হয়ে থাকে ওভিউলেশন। এরপর 2-1 দিনের মধ্যেই ফেলোপিয়ান নালীর সিলিয়ারি চলনের মাধ্যমে গৌণ ওসাইটটি অ্যাম্পুলা, ফেলোপিয়ান নালীর যে অ্যাম্পুলা জায়গা আছে, ইনফান্ডিবুলামের পরেই যে বাঁকানো অংশ রয়েছে তাকে অ্যাম্পুলা বলা হয়, এই অ্যাম্পুলা অংশে পৌঁছে যাবে। এই সময় সাধারণত গৌণ ওসাইটটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার সময় বা নিষিক্ত হয়। সাধারণত বিবাহিত স্ত্রীদের ক্ষেত্রে এই সময় ডিম্বাণু নিষিক্ত হওয়ার সবচেয়ে মোক্ষম সময়। অন্যান্য যারা ভার্জিনাল ওমেন আছে তাদের ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্ত না হয়। তাহলে এখানে দুটো অবস্থা রয়েছে। যদি অ্যাম্পুলা, সাধারণত অ্যাম্পুলার মনে রাখতে হবে যে অ্যাম্পুলাই হলো সেই স্থান যেখানে ডিম্বাণু অর্থাৎ সেকেন্ডারি ওসাইট শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে, এবং নিষিক্ত হওয়ার পরেই যদি নিষিক্ত হয় তবেই কিন্তু মিওসিস 2 যেটা মেটাফেজ দশায় আবদ্ধ রয়েছে গৌণ ওসাইটটি, সেই গৌণ ওসাইটটি আবার বিভাজন শুরু হবে এবং বিভাজিত হয়ে গিয়ে অর্থাৎ মিওসিস 2 বিভাজন কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হবে। এবং সম্পূর্ণ হওয়ার পর গৌণ ওসাইট থেকে উৎপন্ন হবে দুটি কোষ, একটি হবে পরিণত ওটিড বা ওভাম, আর একটা হবে দ্বিতীয় পোলোসাইট। কারণ প্রথমবার ভেঙে তৈরি হয়েছিল গৌণ ওসাইট আর প্রথম পোলোসাইট, দ্বিতীয়বার ভেঙে তৈরি হবে ওটিড আর দ্বিতীয় পোলোসাইট বা দ্বিতীয় পোলার বডি, দ্বিতীয় পোলার বডিটা নষ্ট হয়ে যাবে। এরপর যে ওটিড রইল, এই ওটিড বা ওভামের এন হ্যাপ্লয়েড, এই ওভামের নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণুর নিউক্লিয়াস মিলন ঘটবে, প্রোনিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস মিলন ঘটবে এবং মিলন ঘটে জাইগোট সৃষ্টি হবে এবং জাইগোট বারবার বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা হয়ে ধীরে ধীরে ফেলোপিয়ান নালী ছেড়ে দিয়ে জরায়ুর অন্তঃগ্রাতে রোপিত হবে এবং ভ্রূণ থেকে ফিটাস ডেভেলপ হবে। আর যদি নিষেক না ঘটে তাহলে গৌণ ওসাইটটি রজস্রাবের মাধ্যমে দেহ থেকে নির্গত হবে, অর্থাৎ নিষিক্ত না হলে পরবর্তী দশা হবে রজতচক্র এবং রজতচক্রের মাধ্যমে এবং রজস্রাবের মাধ্যমে দেহ থেকে গৌণ ওসাইট, রক্ত, মিউকাস, লিউকোসাইট, কোষ ইত্যাদির মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর ওভিউলেশন তো হলো, ওভিউলেশনের পর গ্রাফিয়ান ফলিকল যেটা বিদীর্ণ হয়ে গেছে তার কী হবে না, বিদীর্ণ হওয়া গ্রাফিয়ান ফলিকলটি কর্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থিতে রূপান্তরিত হয়ে যাবে। পিত্তগ্রন্থিতে রূপান্তরিত হওয়ার পর এর কাজ হবে প্রোজেস্টেরন এবং ইনহিবিন নামক 2 ধরনের হরমোন ক্ষরণ করা। সাধারণত প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, মনে রাখবে পিত্তগ্রন্থি প, প্রোজেস্টেরন প। তাহলে অনেক সময় ভুলে যায় প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন কোথা থেকে উৎপন্ন, এটা শর্ট প্রশ্নে আসে। তাই পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। এর কাজই হবে যে জরায়ুর স্তরের বিকাশ ঘটানো, যাতে রোপণ সরাসরি ভ্রূণের রোপণ তাড়াতাড়ি ত্বরান্বিত হয়। আর যদি নিষেকই না হয় তাহলে এই কর্পাস লুটিয়াম ধীরে ধীরে নষ্টপ্রাপ্ত হয়ে যাবে, নষ্ট হবে। প্রথমে কর্পাস অ্যালবিগান্স, পরে কর্পাস ফাইব্রোসিস হয়ে গিয়ে
সেটা স্ট্রোমার সঙ্গে মিশে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছবিতে দেখো, এরকম ছবি তোমরা ইন্টারনেটেও পেয়ে যাবে। প্রথমে বাঁ দিকে ছবি দেখো, বিফোর বার্থ, চাইল্ডহুড, তারপরে ওদের চাইল্ডহুডের পর থেকে দেওয়া আছে মেনস্ট্রুয়েশন সাইকেল পর্যন্ত। বিফোর বার্থে ওগোনিয়াম স্টেম সেল, এই ওগোনিয়াম যে আদি কোষগুলো আছে সেটা বারবার বিভাজিত হবে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে এবং পরিণত হয়ে গিয়ে তৈরি করবে প্রাইমারি ওসাইট বা প্রাথমিক ওসাইট। প্রাথমিক ওসাইট এটা কিন্তু বিফোর বার্থ, জন্মের আগে পর্যন্ত তৈরি হয়ে গেল। সব কোষগুলো, ওসাইট কোষগুলো কিন্তু প্রোফেজ ওয়ানে অ্যারেস্ট অবস্থায় থাকে। অর্থাৎ প্রোফেজ ওয়ান প্রথমেই, মিওসিস শুরু হবে না, মিওসিসের আগেই প্রাইমারি ওসাইটেরই মিওসিস হয়। প্রাইমারি ওসাইট হচ্ছে জনন মাতৃ কোষ বলা যেতে পারে, স্ত্রী জনন মাতৃ কোষ, যার মিওসিস কোষ বিভাজন হয়। তাহলে প্রাইমারি ওসাইট টু এন্ড বার্থ, জন্মানোর পর চাইল্ডহুড থেকে সে এর পর্যন্ত যাবে, অর্থাৎ পিউবার্টি পর্যন্ত পৌঁছালো, বয়ঃসন্ধিকাল। পিউবার্টিকাল পৌঁছানোর পর কী হবে না, এর ডিভিশন হবে। প্রাইমারি ওসাইট বিভাজিত হবে, বিভাজিত হয়ে গিয়ে প্রথম ফার্স্ট মিওসিস হয়ে যাওয়ার পর ফার্স্ট মিওসিস হয়ে যাওয়ার পর দুটো কোষ তৈরি করেছে। ফার্স্ট পোলার বডি, একটা হবে সেকেন্ডারি ওসাইট। এই সেকেন্ডারি ওসাইট এরপর দেখো এখানে একটা স্পাম আছে। সেকেন্ডারি ওসাইট ওভিউলেশন হলো, ওভিউলেশনের পর স্পামের সঙ্গে মিলিত হবে অ্যাম্পুলাতে। যদি মিলিত হয় তাহলে তার পরের মিওসিস টু ডিভিশন কমপ্লিট হবে। আর যদি মিলিত না হয় তাহলে মেনস্ট্রুয়েশন সাইকেল, যেটা আমি তোমাদের পরের ভিডিও আপলোড করব। তাহলে এটা একটা ভাইটাল টাইম। অর্থাৎ মনে রাখবে যে মেনস্ট্রুয়েশনের সময় যে ডিম্বাণুটা নির্গত হয় সেটা কিন্তু গৌণ ওসাইট বা সেকেন্ডারি ওসাইট রূপে থাকে, সেটা ওভাম নয়। ওভাম তখনই হয় যদি ফার্টিলাইজড হয়, তাহলে গৌণ ওসাইট আবার ভাঙে, অর্থাৎ মিওসিস টু কমপ্লিট হয়। মিওসিস টু কমপ্লিট হওয়ার পর এই দুটো, অর্থাৎ ফিমেল প্রোনিউক্লিয়াস আর মেল প্রোনিউক্লিয়াসে মিলন করে জাইগোট তৈরি হয়েছে। এটা গেল সেল। এখানে থলির পরিবর্তন দেওয়া আছে, অর্থাৎ ফলিকুলার ডেভেলপমেন্ট। প্রথমে দেখো প্রাইমোর্ডিয়াল ফলিকল, আদি ডিম্বথলির মাঝখানে আছে ওসাইট এবং তাকে ঘিরে আছে ফলিকুলার সেলগুলো বারবার বিভাজিত হয়, একটা বহুকোষী কোষের স্তর সৃষ্টি করে, জন্মের আগের পর্যন্ত থাকে। জন্মে হয়ে যাবার প্রাইমারি ফলিকল, এই প্রাইমারি ফলিকল এবার রূপান্তরিত হয় ক্রমবর্ধমান অনেকগুলো ফলিকল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ফলিকল। এবং টার্সিয়ারি ফলিকল তারপরে দেখা যাচ্ছে অ্যান্ট্রাম গহ্বর তৈরি হচ্ছে। অ্যান্ট্রাম গহ্বর তৈরি হওয়ার পর এখানে থেকে ছবিতে রয়েছে গ্রাফিয়ান ফলিকল যে চাঁদের মতন ছবিটা দেখাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ট্রাম, যার মধ্যে লিকার ফলিকুল আছে। এরপর গ্রাফিয়ান ফলিকুল বা পরিণত ডিম্বথলি থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ হচ্ছে, এই পদ্ধতিকে বলছি আমরা ওভিউলেশন। এবার রিলিজ হওয়ার পর এখানে স্পামের সাথে মিলন হবে, তারপর বাকি কাজ হবে। আর যদি না হয় নিষেক, তাহলে মেনস্ট্রুয়েশন সাইকেল, যেটা আমি তোমাদের পরবর্তী ভিডিও বানিয়ে দেবো। এবার কোন হরমোন এই ওজেনেসিসকে নিয়ন্ত্রণ করে? ওজেনেসিস পদ্ধতি ঠিক স্পারমাটোজেনেসিস যেভাবে নিয়ন্ত্রিত হয়, এখানেও হাইপোথ্যালামাস গোনাডোট্রফিন রিলিজিং হরমোন উৎপন্ন করে, তা অ্যান্টেরিয়র পিটুইটারি উদ্দীপিত করে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দু রকমের হরমোন উৎপন্ন হয়, FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যান্ড LH লিউটিনাইজিং হরমোন। FSH এরা গ্রোয়িং ফলিকল, অর্থাৎ যে ক্রমবর্ধমান ডিম্বথলিগুলি আছে ডিম্বথলির উপর কাজ করে। ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন, মনে রাখবে যে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন, হ্যাঁ, আর পিতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয়। তাই গ্রোয়িং ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন উৎপন্ন হলো। আর যেটা লিউটিনাইজিং হরমোন, এ কাজ করবে কিন্তু কর্পাস লুটিয়ামের উপর। কর্পাস লুটিয়াম LH-এর প্রভাবে, আরেকটা জিনিস তোমাদের পরে বলে দেবো যে LH-এর প্রভাবেই কিন্তু ওভিউলেশন ঘটবে। LH শেষ দিকে কাজ করে, LH লিউটিনাইজিং হরমোন, ওভিউলেশন অর্থাৎ গ্রোয়িং গ্রাফিয়ান ফলিকল থেকে
ডিম গৌণ ওসাইট নির্গত হওয়াকে বলা হয় ওভিউলেশন। সেই ওভিউলেশনে এলএইচ হরমোনের প্রভাব থাকে, অতিরিক্ত মাত্রায় থাকতে হয়। কর্পাস লিউটিয়ামের উপর কাজ করে। অন্য কাজটা কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হবে এবং কিছু পরিমাণ এস্ট্রোজেন হরমোনও উৎপন্ন হতে পারে। এরপর এদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। এস্ট্রোজেন হরমোন কী করবে না, এরা সাধারণত ফলিকলগুলোর ডেভেলপমেন্ট দেখবে, জরার কিছু পরিবর্তন ঘটাবে। আর নেগেটিভ ফিডব্যাকও আছে। রক্তে যখন ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, সে তখন অ্যান্টিরিয়র পিটুইটারি বা হাইপোথ্যালামাসের উপর নেগেটিভ ইফেক্ট দেবে। একই রকমভাবে ইনহিবিন আর প্রোজেস্টেরন এরা সবাই হাইপোথ্যালামাস এবং পিটুইটারির উপর নেগেটিভ ফিডব্যাক দেয়। এটা তোমরা বইয়েও পাবে বা এরকম ডাউনলোডও করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে আমি তোমাদের রজত চক্র সম্পর্কে বলবো। এখন আপাতত এতটাই, দেখো পড়ে বোঝো।